আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছে আমি চৌধুরী নাদিরা। প্রথমে ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাথে নিয়ে আসবেন উপহার 12 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। 3 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ প্রাণহানি, গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 3 সহস্রাধিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল, আলোচিত শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী আটক, অতঃপর মুক্তি। সিলেটে 64 জন করোনা আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 45 জন, বেড়েই চলেছে সংক্রমণ, স্বাস্থ্যবিধি মানছেন না জনসাধারণ। শ্রীমঙ্গলে অগ্নিদগ্ধ গৃহবধূ রুমিকে উসমানী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে স্থানান্তর, যৌতুক দাবির অভিযোগে স্বামী ও শ্বশুর আটক। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সিলেটে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন, পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবি। যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে 25 মার্চ গণহত্যা দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জন্য তিনি উপহার হিসেবে নিয়ে আসবেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 12 লাখ ডোজ ভ্যাকসিন। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ.বি.এম. খুরশিদ আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন। ডাক্তার খুরশিদ জানান, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন। একই সঙ্গে ভারত থেকে উপহার হিসেবে আসবে 12 লাখ ডোজ ভ্যাকসিন। আশা করছি চুক্তি অনুযায়ী বাকি টিকাও নির্ধারিত সময়ে পাব। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা ভাইরাসের টিকা রপ্তানি সাময়িক বন্ধ করেছে ভারত। বুধবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যসেবার সচিব বলেন, ভারত অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি বন্ধের কোনো খবর সরকারের হাতে নেই। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা 90 লাখ ডোজ বাংলাদেশে এসেছে। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ ডোজ করে 6 মাসে 3 কোটি ডোজ টিকা দেওয়ার কথা। গত 21 জানুয়ারি ভারত সরকার উপহার দেওয়া 20 লাখ ডোজ করোনা টিকা আসে বাংলাদেশে। সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সরকারের কেনা 3 কোটি ডোজ টিকার মধ্যে প্রথম চালানে 50 লাখ ডোজ এসেছিল গত 25 জানুয়ারি। 23 ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে আসে 20 লাখ ডোজ করোনার টিকা। 3 মাসের মধ্যে গেল 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে সর্বোচ্চ। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমিত 34 জনের মৃত্যু হয়েছে। এর আগে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত বছরের 20 ডিসেম্বর। সেদিন 38 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় দেশের সবকটি ল্যাব মিলিয়ে 27,045টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3,587 জন। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,84,395 জনে। আক্রান্তদের মধ্যে 8,797 জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 13.26%, আর মোট পরীক্ষা শনাক্তের হার 12.94%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার 1.51%, আর শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার 90.67%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,985 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন 5,29,894 জন। দেশে করোনা ভাইরাসের সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত 8 মার্চ। তার 10 দিন পর 18 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে আটক শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হন। থানা থেকে বেরিয়ে গাড়িতে চলে ফেসবুক লাইভে এসে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি ভক্তদের জানান রফিকুল ইসলাম।
লাইভে রফিকুল ইসলাম মাদানি বলেন, আলহামদুলিল্লাহ, পুলিশ আমাকে থানায় নেওয়ার পর কিছুক্ষণ রেখে ছেড়ে দিয়েছে। যারা আমার আটকের পর প্রতিবাদ জানিয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন তাদের ধন্যবাদ। ইসলাম বিরোধী সব কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীতেও আমি সাধারণ মানুষের সঙ্গে থাকব। এর আগে দুপুর 12টার দিকে মতিঝিল শাপলা চত্বরে ছাত্র অধিকার পরিষদ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। 8 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। এ সময় শিশু বক্তা রফিকুল ইসলাম সহ 11 জনকে আটক করে পুলিশ। মৌলানা রফিকুল ইসলাম মাদানি রাজধানীর জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় লেখাপড়া করেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশু বক্তা বলেন এবং এই হিসাবেই পরিচিত তিনি। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় 64 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 16,981 জন। এদের মধ্যে গত একদিনে বিভাগে নতুন করে 45 জন সুস্থ হয়ে উঠেছেন, যা নিয়ে সিলেটে মোট সুস্থ রোগীর সংখ্যা 15,988 জন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেটে শনাক্ত হওয়া 64 জন করোনা আক্রান্ত রোগীর 56 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে একজন হবিগঞ্জের ও 7 জন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী। এদিকে নতুন করে করোনায় আক্রান্ত 64 জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 16,981 জনে, যাদের মধ্যে সিলেট জেলার 10,400 জন, সুনামগঞ্জের 2,571 জন, হবিগঞ্জের 2,026 জন ও মৌলভীবাজারের 2,984 জন। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও 45 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের 25 জন সিলেট জেলার, 10 জন হবিগঞ্জের, 10 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এর মধ্যে দিয়ে বিভাগের করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,988 জনে, যাদের মধ্যে সিলেট জেলার 9,843, সুনামগঞ্জের 2,529, হবিগঞ্জ জেলার 1,694 জন ও মৌলভীবাজারের 1,922 জন। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তাই মৃতের সংখ্যা আগের মতো 283 আছে। এর মধ্যে সিলেট জেলার 218 জন, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 ও মৌলভীবাজারের 23 জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অগ্নিদগ্ধ গৃহবধূ রুমিকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ রুমির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকরা। রুমির পরিবারের অভিযোগ, যৌতুক ও ফার্নিচার দিতে দেরি হয় শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূর শরীরে আগুন দেয়। এমন অভিযোগে উসমানী হাসপাতাল থেকে রুমির স্বামী আনোয়ার ও শ্বশুর ইউসুফ মিয়াকে আটক করেছে পুলিশ। প্রায় 1.5 বছর আগে শ্রীমঙ্গলের সিন্দুর খান তেলিয়াবদা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আনোয়ার মিয়ার সাথে বিয়ে হয় সিন্দুর খান নোয়াগাঁওয়ের মৃত আব্দুল কাদিরের মেয়ে রুমি বেগমের। তাদের 2 মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। গৃহবধূ রুমির পরিবারের অভিযোগ, বিয়ের পর ফার্নিচার দেওয়ার কথা ছিল, করোনা আসায় সময় মতো তা দিতে পারেননি। এজন্য প্রায় সময় শ্বশুরবাড়ির লোকজন রুমি বেগমকে নির্যাতন করত। রুমির বড় ভাই আশরাফুল আলম জানান, রুমিকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে ধার দেনা করে ফার্নিচার রেডি করে নেওয়ার জন্য রুমি শ্বশুরবাড়ির লোকজনকে খবর দেওয়া হয়, কিন্তু মঙ্গলবার রাত 3টায় ফোন আসে রুমি আগুনে পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তার কোনো সদুত্তর দিতে পারেনি রুমির স্বামী ও শ্বশুর। তারা এক এক সময় এক এক কথা বলছেন। এজন্য আমরা আপাতত হাসপাতালে যতটুকু আমাদের দ্বারা করা সম্ভব আমরা করেছি। তো আরও বেশি উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আমরা রেফার করে দিয়েছি রুগীকে। আমার বোনটা নির্যাতন করছে, নির্যাতন করায় আমার বোনটা কালকে রাত্রে হঠাৎ করে দেখা যায় আমার বোনটা আগুন লাগাইয়া 10টার দিকে ঘটনা করছে। আমরা জানাইছে রাত্রে 3টার দিকে। 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে, এমন দাবিতে সিলেটে পালিত হলো মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। আয়োজক ছিল সামাজিক সংগঠন ওয়ান বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেল 5টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পালিত হয় এ কর্মসূচি। মানববন্ধনের বক্তারা বলেন, 1971 সালে 25শে মার্চ কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। গুলি করে তারা নির্বিচারে খুন করে ছাত্র, শিক্ষক, দিনমজুর ও সাধারণ জনতা। এই জঘন্য হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ছাত্রাবাস, পুলিশ সদর দপ্তর, কোনো কিছুই। তাই বর্বর এই হত্যাযজ্ঞের জন্য পাকিস্তানকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। ওয়ান বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশিস সাহার পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ তৌফিকুল আলম বাবলু, অ্যাডভোকেট শাহ শাহাদত আলী সাকি, কোষাধ্যক্ষ সৈয়দ মুশাররফ আলী তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর অনিমেষ সরকার, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ ও ইমরান আহমদ চৌধুরী সহ আরও অনেকে।
ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল 25 মার্চের কালো রাত আজ। 1971 সালের একই দিনে পাকিস্তানি শাসক ও তাদের সেনাবাহিনী পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার আসল রূপ প্রকাশ পায়। ওই রাতে বাংলার মানুষের জীবনে নেমে আসে অন্ধকার, চলে নির্বিচারে গণহত্যা। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা। বৃহস্পতিবার সকাল 10:30টায় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া ফেরদৌস, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসনা শারমিন মিথি, শার্শা থানার ওসি বদরুল আলম খান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।